আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সাথে এই সাক্ষাৎ। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে দেখা করবে। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে বৈঠক শেষে সিইসি বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে কমিশন। তার বক্তব্য অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই ভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করতে বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে বলা হয়েছে। সিইসির এই ভাষণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করা হবে। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, একটু জানতে চাই, রাষ্ট্রপতির সাথে সিইসির নেতৃত্বে পুরো কমিশন ঠিক কটা নাগাদ আসবেন আর পুরো আনুষ্ঠানিকতার বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আমরা যতটুকু জানি দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি 4 কমিশনার সহ বঙ্গভবনে আসবেন এবং তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন। এবং আপনি জানেন যে দেশে কিন্তু এখন নির্বাচন নিয়ে আমেজ শুরু হয়ে গিয়েছে এবং অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু তফসিল ঘোষণা হচ্ছে এবং এই তফসিল কখন ঘোষণা করা হবে সেটি নির্ভর করছে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের বৈঠকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় সেটির উপর। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বঙ্গভবনে আমরা দেখছি সেনাবাহিনী সহ বিশেষ যে ফোর্স রয়েছে তারা কিন্তু এখানে সকাল থেকে নিরাপত্তার বলয় দিয়ে ঘিরে রেখেছে, যেহেতু এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা আসবেন এবং বঙ্গভবনে সবসময় এই নিরাপত্তার যে বিষয়টি থাকে আমরা কিন্তু আজ সে তুলনায় বেশি দেখছি। এবং আপনাকে যদি জানাই যে আজ বঙ্গভবনে আসার পর নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতি, এবারে কিন্তু প্রথম গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বও বেশি এবং আমরা দেখেছি এবার দুটো ব্যালট থাকছে এবং সার্বিক যে প্রস্তুতি সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন অবহিত করবে। এবং নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে ভোটের যে তারিখ বা তফসিলের তারিখ এবং সময় ঠিক করেই রেখেছে, সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র এখন রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষা এবং রাষ্ট্রপতি যেই সময়ে সম্মতি দিবে সেই সময় কিন্তু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এবং এর আগে কিন্তু রবিবার আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশন দেখা করেছিল এবং সেখানে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সেটি তুলে ধরা হয়েছিল এবং নির্বাচন কমিশন বলেছে তারা যে কোনো মুহূর্তে কিন্তু এখন নির্বাচন করতে প্রস্তুত, তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু তাদের সেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছিলেন। এবং গতকাল আমরা দেখেছি প্রধান বিচারপতির সাথে কিন্তু নির্বাচন কমিশন বৈঠক করেছিল এবং আজ রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর বিটিভি বাংলাদেশ টেলিভিশন যেটি আছে রাষ্ট্রীয় টেলিভিশন, সেটি কিন্তু তফসিলের যে রেকর্ড করা হয়ে থাকে তফসিলের সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয় সেটি কিন্তু আজ দুপুর নাগাদ করার কথা রয়েছে। এবং সেই দুপুরে যখন এটি রেকর্ড করা হবে এরপর সন্ধ্যায় বা আগামীকাল, অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু বলছে যে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, সেই ক্ষেত্রে আজ সন্ধ্যায় বা আগামীকাল কিন্তু তফসিল ঘোষণা হতে পারে এবং সেটি নির্ভর করছে আজ রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর আমরা আসলে স্পষ্ট করে বলতে পারবো যে তফসিল কখন ঘোষণা হতে যাচ্ছে। ন্যান্সি। ফারজানা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। দর্শক, ফারজানা বঙ্গভবন থেকে আমাদের জানাচ্ছিলেন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের যে বিস্তারিত খবরাখবর সেই খবরাখবর জানাচ্ছিলেন। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা আজ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে নেতৃবৃন্দরা কথা বলছেন এনসিপির, আমরা সরাসরি চলে যাব সেখানে। প্রাথমিকভাবে প্রস্তুত করেছি আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটা বলেছেন যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি তাদের পাশাপাশি আরো অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য, দক্ষ, হয়তো সেই আসনে
জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে, কিন্তু অপরাপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করব না। প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও 2 মোহাম্মদ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও 3 মোহাম্মদ গোলাম মুর্তজা সেলিম, দিনাজপুর 3 আ.হ.ম শামসুল মুক্তাদির, দিনাজপুর 5 ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, নীলফামারী 2 ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী 3 মোহাম্মদ আবু সাইদ লিওন, লালমনিরহাট 2 রাসেল আহমেদ, লালমনিরহাট 3 মোহাম্মদ রকিবুল হাসান, রংপুর 1 মোহাম্মদ আল মামুন, রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন, কুড়িগ্রাম 1 মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম 2 ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম 3 ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি, গাইবান্ধা 3 মোহাম্মদ নাজবুল হাসান সোহাগ, গাইবান্ধা 5 ডাক্তার আ.খ.ম আসাদুজ্জামান, জয়পুরহাট 1 গোলাম কিবরিয়া, জয়পুরহাট 2 আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া 6 আব্দুল্লাহ আল ওয়াকি, চাঁপাইনবাবগঞ্জ 2 মোহাম্মদ নাজমুল হুদা খান রুবেল খান, নওগাঁ 1 কৈলাস চন্দ্র রবিদাস, নওগাঁ 2 মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ 3 পরিমল চন্দ্র উরাও, নওগাঁ 4 মোহাম্মদ আব্দুল হামিদ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের নাম এনসিপি ঘোষণা করছিল। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত আছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। শাহরিয়ার, একটু জানতে চাই যে খালেদা জিয়া এখন কেমন আছেন, তার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, চিকিৎসকরা কি বলছেন? ন্যান্সি, ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল এবং অপরিবর্তনীয় রয়েছে। আমাদের কাছে আসলে এতটুকু তথ্যই আছে, গণমাধ্যমের কাছে এর থেকে বেশি তথ্য আসলে জানানো হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত শনিবারে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে সর্বশেষ আসলে তথ্য জানানো হয়েছিল। এরপরে কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের তথ্য আসলে জানানো হয়নি। তো বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের জানেন যে গুঞ্জন আছে, সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা ধরনের গুঞ্জন আছে এবং দলটির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেক্ষেত্রে তার ব্যক্তিগত যে চিকিৎসক আছে ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হবে সেটা আসলে গ্রহণযোগ্য তথ্য। তো তারপর থেকে বলা যায় যে শনিবারের পর থেকে যেহেতু দলটির পক্ষ থেকে নতুন করে কোনো তথ্য দেওয়া হয়নি, তো আমরা আসলে এর বাইরে নতুন কোনো তথ্য দিতে পারছি না। এবং এর বাইরে যদি বলি যে দেশি বিদেশি যেরকম চিকিৎসক যে দল আছে যারা বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটা নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছে, এর বাইরে বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান তিনি নিয়মিত আসছেন এবং খোঁজখবর রাখছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সর্বদা আসলে খোঁজখবর রাখছে দলের পক্ষ থেকে। এবং এরপরে যদি দলটির পক্ষ থেকে আজকে যদি কোনো ধরনের ব্রিফিং বা তথ্য জানানো হয় আমরা আপনাদের জানাতে পারবো। তো এই ছিল রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ।
শাহরিয়ার, অবশ্যই আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদেরকে আমরা সেই আপডেট জানাবো। আপনাকে ধন্যবাদ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলবে এই শুনানি। এর আগে গত ডিসেম্বরে অভিযোগে আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 23তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, একটু জানতে চাই ট্রাইব্যুনালে আজকের মামলাগুলো সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত। সেই অপরাধের মামলায় আজ বেশ কয়েকটি মামলার কিন্তু শুনানি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলা ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চালানোর অভিযোগ, সেই মামলার কিন্তু আজকে পরবর্তী কার্যদিবস এবং আজ কিন্তু তাদের বিরুদ্ধে যে পরবর্তী যে কার্যক্রম, যেমন পলাতক আছেন সজীব ওয়াজেদ জয়, তার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ সেই প্রতিবেদন হয়তো ট্রাইব্যুনালে দেওয়া হবে এবং তার পক্ষে হয়তো আইনজীবী নিয়োগের ব্যাপারটি আসতে পারে এবং এরপরে কিন্তু এই যদি আইনজীবী নিয়োগ হয়েছে, পরে অভিযোগ গঠনের বিষয়ে হয়তো পরবর্তীতে যে কার্যদিবস থাকবে সেখানে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী কার্যক্রম হবে। এর বাইরে আজকে চানখাপুরে যে 6 জন হত্যা মামলা, সেই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে। ইতিমধ্যে এই মামলার সাফাই সাক্ষী হিসেবে নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছেন সাবেক ওসি আরশাদ এবং তার সাথে আজকে আরও কেউ যদি কেউ সাফাই সাক্ষী দেন তাকেও কিন্তু সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে। এরপরে এই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে যাবে এবং যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলাটি রায়ের দিকে যাবে। অর্থাৎ আরও একটি মামলা কিন্তু একদমই শেষের দ্বার প্রান্তে রয়েছে। এরপরে এছাড়া আবু সাঈদের যে মামলাটি রয়েছে, আবু সাঈদের মামলার জুলাই আন্দোলনের প্রথম শহীদ, সেই মামলায় গতকাল দেখেছি যে হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন। আজ এই মামলায় আরও একজন 2জন সাক্ষ্য দিতে পারেন বলে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে তানভীর আহমেদ জোহা, যিনি একজন প্রসিকিউটর, যিনি মামলা তদন্ত করেছেন, তিনি দিতে পারেন। পাশাপাশি আরেকজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য দিতে পারেন। অর্থাৎ জব্দ তালিকায় যে সকল তথ্য প্রমাণ বা যা উদ্ধার করা হয় সেই বিষয়গুলো কিন্তু সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করা হয়, এরকম একজন সাক্ষী দিতে পারেন। অর্থাৎ এই মামলাতে প্রসিকিউশন যেমনটা জানিয়েছেন, এই মামলাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর হয়তো 1-2 জনের সাক্ষ্যগ্রহণ হবে। এরপর যদি কোনো সাফাই সাক্ষী না থাকে আসামিদের পক্ষে, তাহলে এই মামলাটিও কিন্তু দ্রুত যুক্তিতর্ক উপস্থাপন এবং রায়ের দিকে যাবে। এর বাইরে আমি যদি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, তাদের বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলার পরবর্তী শুনানি আজকে হবে। সেই জন্য সকালে কিন্তু এই সকল আসামি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এই সকল মামলায় তাদের বিরুদ্ধে কোনোটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, কোনোটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এই সব মিলে বলা যায় যে জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে তার অগ্রগতি হয়েছে অনেক। পাশাপাশি যেই কয়েকটি মামলার এখনও অভিযোগ গঠন হয়নি, তারও কিন্তু দ্রুত অভিযোগ গঠনের বিষয়ে বা অভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন পেলে অভিযোগ গঠনের বিষয়ে তা বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে দ্রুতই যেন বেশ আরও কয়েকটি মামলার রায় হয়, সেই যে লক্ষ্যেই তারা কাজ করছেন, তারা সাক্ষ্য উপস্থাপন করছেন এবং এই ডিসেম্বরের মধ্যে হয়তো আরও 1টি বা 2টি মামলার রায় কিন্তু হতে পারে বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি গতকাল যে হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন, তিনি কিন্তু তার সাক্ষ্যে তুলে ধরেছেন আরও একটি আয়নাঘরের কথা, যেখানে বলেছেন যে মৎস্য ভবন বা এই আশেপাশে এলাকায় আরও একটি আয়নাঘর থাকতে পারে। এর পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু বর্ণনা করেছিলেন এবং পাশাপাশি আবু সাঈদ, ওয়াসিম সহ একই দিনে মোট 6 জন যে হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের যারা নির্দেশদাতা, যারাও মাঠে বাস্তবায়ন করেছেন, সকলের কিন্তু তিনি বিচার দাবি করেছেন। এর পাশাপাশি যদি আর কোনো যে সকল মামলাগুলো রয়েছে, বিস্তারিত নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানাবো। ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিল। বৃহস্পতিবার থেকে ধর্মঘটে যাচ্ছে চট্টগ্রাম বন্দর নির্ভর বেসরকারি কন্টেইনার ডিপো অফ ডকের মালিকরা।
আদালতের নিষেধাজ্ঞায় বাড়তি শুল্ক কার্যকর করতে না পেরে 21টি অফডক কর্তৃপক্ষ খালি কন্টেইনার হ্যান্ডেলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অঘোষিত এ ধর্মঘটে দেশের গার্মেন্টস খাত সহ আমদানি রফতানি মারাত্মক বিপর্যয়ে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে 1996 সালে যাত্রা শুরু বেসরকারি অফডকগুলোর। বর্তমানে 65 ধরনের পণ্য ডেলিভারি করছে বেসরকারি 21টি অফডক। সম্প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্য সমন্বয়ের দাবি করে 30 থেকে 63% পর্যন্ত শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিকোডা, কিন্তু উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। অফডক মালিকরা বলছেন অতিরিক্ত বিনিয়োগ, পরিচালন ব্যয়, শ্রমিক মজুরি ও ডলারের মূল্যবৃদ্ধির খরচ সামলাতে পারছেন না তারা। বেসরকারি অফডকগুলো রপ্তানি পণ্য এবং পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের যে খরচ, সেই খরচ তাদের রেভিনিউ থেকে পোষাতে পারছে না। এ কারণে ডিপোগুলো ডিসেম্বর মাসের 11 তারিখ 6টা থেকে সকল ধরনের রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রেও হাইকোর্ট বা উচ্চ আদালতের একটি আদেশ বলবৎ আছে, যে কারণে ট্যারিফ বাড়ানো সম্ভবপর হচ্ছে না। আবার খরচ বেশি দিয়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়াও ডিপোগুলোর পক্ষে সম্ভবপর হচ্ছে না। এদিকে ধর্মঘট হলে দেশের গার্মেন্টস খাত বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা করছেন বিজিএমএ নেতারা। ডিসেম্বর মাসে কিন্তু আমাদের সর্বোচ্চ শিপমেন্ট দিয়ে থাকে। যদি আপনার এখন এই অবস্থায় যদি আপনার স্ট্রাইকে যায়, তাহলে আমাদের জন্য আমার মনে হয় না ভালো একটা দিন আমরা দেখব সামনে। আর এই ব্যাকলট কাটাই উঠতে আমাদের দীর্ঘ সময় লেগে যাবে। আর শিপিং লাইনগুলো বলছে অফডক না চললে তাদের অপারেশন বন্ধ হয়ে যাবে। এতে বৈশ্বিক রুটে জাহাজ সময়সূচিতে দেখা দেবে বিশৃঙ্খলা। এক্সপোর্ট কন্টেইনার ডিসপাস করা, কার্গো রিসিভিং করা, এমটি কন্টেইনার রিসিভিং এবং এমটি কন্টেইনার শান্টিং ফ্রম ডিপো টু পোর্ট অর পোর্ট টু ডিপো, টোটাল অ্যাক্টিভিটি ওনারা ফ্রিজ করে দিবেন। এতে করে আমরা দেখছি যে একটা বড় ধরনের সংকট বন্দরের অ্যাক্টিভিটিতে দেখা দিবে। আর ব্যবসায়ীদের অভিযোগ, আলোচনার মাধ্যমে সমাধান না করে চাপ সৃষ্টি করে বাড়তি ট্যারিফ আদায়ের চেষ্টা করছে 21টি অফডক। মৌখিকভাবে আমাদেরকে বলা হচ্ছে যে 11 তারিখ থেকে তারা পণ্যগুলো নেবেন না। তাহলে এটা এক ধরনের তো চাপ, অবশ্যই চাপ, এবং এক ধরনের চাপ শুধু না, এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি আদালতে যে মামলা হয়েছে, স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটা উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসে আবার এটা সমাধান করতে পারি। প্রতিদিন 900 আমদানি কন্টেইনার ছাড়াও 2700 রফতানি এবং 1200 খালি কন্টেইনার হ্যান্ডলিং করছে 21টি বেসরকারি অফডক। পিন্টু হাজং, 71। নানা সংকট মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। এবছর দেশের জাহাজ তৈরির প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপওয়ার্ড লিমিটেড 4টি ল্যান্ডিং ক্রাফট সহ বিভিন্ন ধরনের জাহাজ রপ্তানি করেছে আরব আমিরাতে। ফিনল্যান্ড, জার্মানির মতো দেশের জন্য জাহাজ নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। দেশে আরও কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে জাহাজ নির্মাণে। ঠিকঠাক মতো সরকারি পলিসি, ব্যাংকিং সহযোগিতা ও বিনিয়োগ নিশ্চিত হলে জাহাজ রপ্তানি খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। চট্টগ্রাম অঞ্চল থেকে কাঠের জাহাজ নির্মাণ করে বাইরে রপ্তানির ঐতিহ্য শত শত বছরের পুরনো হলেও বাংলাদেশে আধুনিক জাহাজ নির্মাণ শুরু হয় 2008 সালে। আনন্দ শিপইয়ার্ড লিমিটেড থেকে নির্মিত জাহাজ ডেনমার্কে পাঠানোর মাধ্যমে শুরু হয় জাহাজ রপ্তানি। 2008 থেকে 2011 পর্যন্ত জাহাজ নির্মাণ শিল্প ভালো চললেও এরপর থেকে শুরু হয় বিপর্যয়। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিনিয়োগের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পাচার সহ নানান কারণে সংকটে পড়ে দেশের জাহাজ নির্মাণ শিল্প। তবে সেই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম এই খাত। এবছর আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে 4টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ সহ বিভিন্ন ধরনের জাহাজ রপ্তানি করেছে দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ফিনল্যান্ড ও জার্মানিতে রপ্তানির জন্যও জাহাজ নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। জাহাজ নির্মাণে কাজ করছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। 200-250 মিলিয়ন ফর ওয়ান শিপ বিল্ডার্স ইজ নট এ বিগ চ্যালেঞ্জ। এখন যদি আরও মাল্টিপল শিপ বিল্ডার আছে বাংলাদেশে, আরও অনেকে আছে, আমি এখানে পাবলিকলি নাম নাই বলি, বাট দেয়ার আর গুড কোম্পানিজ হু ক্যান অলসো ডু দ্য সেম থিং। 2032 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 15,000 জাহাজ স্ক্র্যাপ হবে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামলে বিশ্বব্যাপী জাহাজ তৈরির চাপ তৈরি হবে। চীন, কোরিয়া, জাপান সহ বিভিন্ন জাহাজ নির্মাণকারী দেশে এখন নির্মাণের চাপ থাকায় জাহাজ নির্মাণের বিকল্প দেশ খুঁজছে অনেকেই। এই সুযোগ গ্রহণ করতে পারলে দেশের জাহাজ নির্মাণ শিল্প প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। আমাদের বুঝতে হবে যে এটা এমন ইন্ডাস্ট্রি না যেটা শুধু পয়সা লাভ করবে। এইটা যে টেকনোক্রেট যে গ্লোবালি ছাড়ছে, দে আর দ্য রিটার্ন অফ দিস ইন্ডাস্ট্রি। জাহাজ নির্মাণ শিল্পের বৈশ্বিক বাজার বার্ষিক $400 বিলিয়ন। বাংলাদেশে 15,000 টন ক্যাপাসিটির যে জাহাজ নির্মাণ হয় তার বৈশ্বিক বাজার প্রায় $200 বিলিয়ন সমমূল্যের। এর মাত্র 1% বাংলাদেশ তৈরি করতে পারলে প্রায় $2 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এই আধুনিক জাহাজ আমাদের বাংলাদেশে তৈরি করছে, এটা একটা আমি বলবো সফলতা, বিশাল সফলতা। 50টা জাহাজ 17 বছরে সেই হিসাবে কিছুই না, কিন্তু শুরু তো হয়েছে। তো আমরা চাই এটা আরও উন্নত হবে। এ পর্যন্ত প্রায় $200 মিলিয়ন মূল্যের 50টির অধিক জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশ। 2026 সালে এর পরিমাণ দাঁড়াবে $650 মিলিয়ন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। গাড়ি চলাচলের সুবিধায় এবার ফুটপাত কেটে অর্ধেক করা হয়েছে। কোথাও 3 ভাগের 2 ভাগই ছেটে ফেলা হয়েছে। আবার 2-1 জায়গায় আস্ত ফুটপাত উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মগবাজার মোড় থেকে কাকরাইল পর্যন্ত রাস্তার দুধারের সড়কের এই ফুটপাতগুলো ছোট করায় ভোগান্তিতে পড়েছে পথচারীরা। বিশ্লেষকরা বলছেন, পথচারী বান্ধব উদ্যোগের বদলে এমন উল্টো কাজে দুর্ঘটনা উস্কে দেবে, ক্ষতিগ্রস্ত হবে লাখো মানুষ। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ইন্দোনেশিয়ার জাকার্তার পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ জনবহুল নগরী ঢাকা। 2 সিটি কর্পোরেশন মিলিয়ে যেখানে বসবাস করে 3,66,00,000 মানুষ। সেই দ্বিতীয় শীর্ষ জনবহুল নগরীতে একের পর এক ফুটপাত কেটে ছোট করা হয়েছে। নতুন করে যেটি তৈরি হচ্ছে সেটি 5 ফিট 8 ইঞ্চি। আগে এই ফুটপাতটি কত বড় ছিল সেটাও আমরা দেখার জন্য আপনাদেরকে একটু লম্বা করতে চাই এই ফিতাটি। সেটি দেখলে দেখব পুরো 10 ফিট, অর্থাৎ আগে ফুটপাতটি ছিল 10 ফিট, এখন সেটি কেটে ড্রেনের উপরে তৈরি করা হচ্ছে মাত্র 5 ফিট 8 ইঞ্চি। এখানেই শেষ নয়, কেটে অর্ধেক করা হয়েছে মিন্টু রোডের বেশ কয়েকটি ফুটপাত। ডিএমপির প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত এমনভাবে সংকুচিত করা হয়েছে তাতে 2 জন পথচারী ঠিকভাবে হাঁটতে পারবে না। অথচ কিছুদিন আগেও বেশ প্রশস্ত ফুটপাত ছিল এখানে। রাস্তা জামে লাগে আমরা না, তো সিটি কর্পোরেশনে করতেছে এটা, তো আমরা জামে লাগে করতেছি না। এটা কাজটা কারা করতেছে? সিটি কর্পোরেশনে করতেছে। মানে 3 ভাগের 1 ভাগ এরকম আছে। ডিবি অফিসের মুখ থেকে কোতোয়াল চত্বর পর্যন্ত ফুটপাত আগের মতোই আছে, কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনের ফুটপাত এতটাই ছোট করা হচ্ছে যেখানে 2 জন ব্যক্তি পাশাপাশি হাঁটা চলার সুযোগ নেই। একজন গেলে আরেকজন তো পার হওয়া যায় না, 2 জন মানুষই যাতায়াত করা যায় না। গাড়ি চলাচলের জন্য ভালো হয়েছে, কিন্তু মানুষের চলাচলের জন্য সমস্যা হয়েছে। হলি ফ্যামিলি হাসপাতাল থেকে মগবাজারের অনুদ্বীপ পেট্রোল পাম্প পর্যন্ত গায়েব করে ফেলা হয়েছে পুরো ফুটপাত। গুগল আর্থের ছবি বলছে কিছুদিন আগেও বেশ প্রশস্ত ফুটপাত ছিল হলি ফ্যামিলি থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত। এখানে ফুটপাত গায়েব করায় রাস্তায় দাঁড়ানো গাড়ির ফাঁক ফোকর দিয়ে হাঁটতে হয় পথচারীদের। ফুটপাত তো নাই, এইভাবে কষ্ট করে হাঁটা লাগে। দেখলেন তো আমি এইভাবে আসলাম, ওই যে ওই সবাই আসতেছে দেখছেন। আমরা পথচারী যারা, তাদের জন্য অসুবিধা হইলো। 3 ফিটে মানুষ হাঁটবে, মিনিমাম তো 7 ফিট থাকে একটা ফুটপাত, হাঁটতে পারতেছে না, গাড়ি রাখতেছে। এই মেন কারণ হলো এই পাম্প। এটা ওয়ালের মতো কাজ হচ্ছে। আমি আগে গিয়ে জিজ্ঞাসা করলাম, অন্য কেউ তো ছিল না, লেবার টাইপের যারা করতেছিল, যেটা কি হচ্ছে, বলে যেটা ফুটপাত হচ্ছে। আর ফুটপাত যদি হবে, তো হাঁটবে কেমনে? তো একজনও তো হাঁটতে পারবে না, অন্তত 2টা মানুষ ক্রসিংয়ের তো একটা ব্যবস্থা থাকতে হবে। এত ছোটো কি ফুটপাত হয় কোথায়? আমরা তো আর এটা জানি না, এটা আমাদেরকে করতে বলছে, কন্ট্রাক্ট আমরা করতেছি, এই পর্যন্তই আমার জানা। এ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে তারা জানায়, মগবাজার ফ্লাইওভারের মুখে রাস্তার দুধারে গাড়ির যানজট সামাল দিতেই ফুটপাতগুলো ছোট করা হয়েছে।
প্রশ্ন হলো নাগরিক সুবিধা নিশ্চিত করার যাদের দায়িত্ব সেই সিটি কর্পোরেশন কিভাবে ফুটপাতগুলো ব্যবহার অযোগ্য করে তুলছে। কারণ প্রতিবন্ধী অধিকার যে আইন আছে সেই আইনে বলা হচ্ছে যে প্রতিবন্ধী অধিকারের চলাচল নিশ্চিত করতে হবে। ফুটপাতগুলো এখন যেভাবে সংকুচিত করা হচ্ছে এটার মধ্যে একটা মানুষ হেঁটেই যেতে পারবে না। তো যদি কেউ হুইল চেয়ার নিয়ে যেতে চায় সে তার অধিকার আপনি লঙ্ঘন করছেন। সেই সংকুচনের মাধ্যমে আপনি আপনার নাগরিক অধিকারটাকে হরণ করছেন এবং এটা শুধুমাত্র গাড়ি নির্ভর প্ল্যানিংয়ের থেকে এই কাজটা করা হচ্ছে। এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে নগর কর্তৃপক্ষ মানুষকে পরোক্ষভাবে জীবন হুমকির দিকে ঠেলে দিচ্ছে। জনসাধারণের হাঁটাহাঁটির পরিবেশ নিশ্চিত না করেই ফরেন সার্ভিস একাডেমি থেকে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের সামনের ফুটপাতও ছোট করা হয়েছে। এর আগেও বাংলা মোটর থেকে পরিবাগ পর্যন্ত ফুটপাত কেটে ছোট করা হয়েছে। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। দর্শক, আমরা সংবাদের প্রথম অংশে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি। এখন এনসিপি নেতা নাহিদ ইসলাম কথা বলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে নারী পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সব কিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের 300-এর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব। আর দ্বিতীয়ত বলেছেন আমরা কারো আসন, কোনো আসনই কারো কোনো বিশেষ কারোর জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যেই মনোনয়ন বোর্ড রয়েছেন, আমাদের যারা ভাইবা নিয়েছেন তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে। এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে, চলমান থাকবে যতদিন না আমরা চূড়ান্তভাবে 300 মনোনয়ন দিচ্ছি। ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে, আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গায় যদি আমরা আরও ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে। যেগুলোতে দেওয়া হয়নি সেখানে যদি কোনো ভালো ক্যান্ডিডেট আমরা পাই, যারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলরেডি যারা 1600 জন নমিনেশন নিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করব। দ্বিতীয়ত নির্বাচনী পরিবেশ, আমরা চাই যে একটি শান্তি এবং সম্প্রীতির পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক, প্রতিহিংসা এবং বিভেদের রাজনীতি দূর হোক। ফলে এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়েই, তাদেরকে সহযোগিতা করেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করেই নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসতেছে। আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছেন জামাত। দর্শক, এনসিপি নেতা নাহিদ ইসলাম কথা বলছিলেন। এনসিপির যে প্রাথমিক মনোনয়ন তালিকা দেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন এবং তিনি যেমনটা জানিয়েছেন 125 জন প্রার্থীর প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। টানা 46 দিনের অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, স্বীকৃতি ও এমপিও না হওয়ার ফলে শিক্ষক কর্মচারীরা অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন, যা প্রতিবন্ধীদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। এ সময় অনতিবিলম্বে সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত নিশ্চিতের দাবি করেন তারা। এভাবে আর কত জীবন দেব, আর কত জীবন দিলে উপদেষ্টা মহোদয় খুশি হয়ে বলবেন যে আপনাদের 10টা জীবন চাই, 20টা জীবন চাই, 100 জীবন চাই, তারপর আপনাদের প্রতিষ্ঠান দেব। আমরা আসলে তাদের মুখের কথা নয়, এখন কাগজে এর বাস্তবায়ন চাই। সেই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা জেগে গেছি, আমরা রাজপথে দাঁড়িয়েছি, আমরা আমাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। আমরা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং
এমপিওর চূড়ান্ত ফয়সালা ছাড়া এই রাজপথ ছাড়বো না, এটাই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট। দিন বদলেছে, কিন্তু নারীদের জীবনে বদলায়নি বাস্তবতা। কৃষি নির্ভর জেলা জয়পুরহাটেও নারীদের জীবনে পৌঁছায়নি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে ভাবছেন এই জেলার নারীরা। তারা চান এমন একজন নেতৃত্বে আসুক যারা তাদের নিয়ে ভাববে, তাদের উন্নয়নের কথা ভাববে। নির্বাচিত সরকার হবে নারী বান্ধব। জয়পুরহাটের নারীদের নির্বাচনী ভাবনার কথা জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কৃষি নির্ভর জেলা জয়পুরহাট, কিন্তু এখানে নেই ভারী শিল্প কারখানা। এখানে নারী পুরুষের জীবিকা টিকে আছে কৃষির মাধ্যমে। উন্নয়নের এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় বোঝা বইতে হয় এখানকার নারীদের। জেলার গৃহিণী, শ্রমজীবী, তরুণী উদ্যোক্তা কিংবা প্রথমবারের ভোটার সবার কথাতেই আক্ষেপ, তাদের উন্নয়নের কথা ভাবার মানুষ নেই, যে কারণে দিন বদলালেও বাস্তবতা বদলায়নি। তবে কিছুটা হলেও ভাবনার বদল হচ্ছে জেলার নারীদের। নারীরা এখন তাদের অধিকার সচেতন। তারা আসন্ন নির্বাচন নিয়েও ভাবছেন। তারা চান এমন সরকার আসুক যারা নারীদের শিক্ষা, কর্মসংস্থানের দিকে নজর দেবে। আমাদের এই নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি, যার জন্য প্রয়োজন জয়পুরহাটে ভারী শিল্প কলকারখানা একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং নারীদের ক্ষমতায়নের সুযোগ করে দেওয়া। পড়াশোনা করতে যাই, আবার পদে পদে আমরা বিপদের সম্মুখীন হই। বিভিন্ন ইফটিজিং এর সমস্যা, ধর্ষণ, খুন প্রতিনিয়ত আমাদের এরকম চলতেই আছে। এই দৃশ্যগুলো আমরা আর দেখতে চাই না। আমরা সমাজটাকে বদলাতে চাই। নারী ভোটাররা বলেন, নিজেদের পরিবর্তন করতে চাইলেও জেলায় তেমন কোনো সুযোগ মেলে না। শিক্ষা কিংবা স্বাবলম্বী হওয়ার পথেও রয়েছে বাধা। আর শুধু নারীদের উন্নয়ন নয়, জেলার উন্নয়নেও তেমন গুরুত্ব দেয়নি বিগত প্রতিনিধিরা। তাই এবার দেখে শুনে প্রার্থী নির্বাচিত করতে চান তারা। স্বামী আমাদের অনেক অত্যাচার অবহেলিত করতেছে, আমরা কখনো সঠিক বিচার পাই না। আবার নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, আবার মনে করেন যে পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্যায়নও নাই। দরিদ্র জেলা, তো এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষ আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ, বিভিন্ন হোটেলে কর্মজীবী মহিলা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী মহিলা আছেন। এরা শিশু নির্যাতন হয় এই সমস্ত জায়গাগুলোতে, বিভিন্ন ক্ষেত্রে যে নারী নির্যাতন হয়, এগুলো সঠিক আইনের বাস্তবায়নটা নেই। এগুলো যদি সঠিকভাবে আইনের বাস্তবায়নটা করা যেত, সেই সাথে তাহলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। ভোট নিয়ে আগ্রহী নতুন ভোটাররাও। তবে তাদেরও দাবি, কাজ, দক্ষতা, প্রশিক্ষণ আর প্রযুক্তির ব্যবহার বাড়ানো হোক। আর তারা এবার কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন দেখতে চান। যেহেতু আমি এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, তো আমি এমন এক প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী আমাদের বিশেষ করে নারীদের নিয়ে ভাববে। যেমন সমাজে নারীদের অধিকার, নারী ও পুরুষ সমান, সমতা, বিচার ব্যবস্থা সেভাবে সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি। যারা নারীকে সমর্থন করবে, নারীর কর্মসংস্থানের সমান সুযোগ, চলাফেরায় সমর্থন করবে এবং নারীর বিরুদ্ধে যে নির্যাতন, যেমন রাস্তায় ইফটিজিং, ধর্ষণ, এ ধরনের ঘটনা যেন কম ঘটে এবং ঘটলেও এর বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ ভালোভাবে নেওয়া হয়। আমরা বৈষম্যহীন সরকার চাই। আমরা সরকার চাই এমনই একজন যে তিনি কোনো জাতি ভেদাভেদ করবেন না। জয়পুরহাট জেলায় এবার মোট ভোটার 8,08,823 জন, যেখানে নারীদের সংখ্যা 4,07,746 জন। মনিরা কাজরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।